ছাত্রীরা, আজকে আমাদের পড়বার বিষয় হচ্ছে বায়ুর আর্দ্রতা এবং বাষ্পীভবন। তাহলে বায়ুর আর্দ্রতা কি? বায়ুর আর্দ্রতা হচ্ছে বায়ুতে জলের পরিমাণ বা বায়ুর জল ধারণ ক্ষমতা। বায়ুর জল ধারণ ক্ষমতাকে আমরা বলছি বায়ুর আর্দ্রতা। এবার এই বায়ুর আর্দ্রতা এটা অনেক রকম ভাবে ব্যাখ্যা করা যায়, অর্থাৎ বায়ুতে কত পরিমাণ জল আছে, এবার বায়ুতে জলের পরিমাণ কিভাবে আমরা মেজার করব, সেটা কিছু যন্ত্র আছে, সেই যন্ত্রের সাহায্যে আমরা বায়ুর আর্দ্রতা মাপতে পারি। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র, কি কি যন্ত্র আছে যার সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা যেতে পারে? বায়ুর আর্দ্রতা মাপক এরকম যেটা প্রধান যন্ত্র তাকে বলা হয় হাইগ্রোমিটার। এর সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়। এখানে কি থাকে? হাইগ্রোমিটারের মধ্যে একটি আর্দ্র আর একটা শুষ্ক কুণ্ড থাকে। আর্দ্র শুষ্ক কুণ্ড থাকে যার সাহায্যে আমরা, আর তার গায়ে একটা থার্মোমিটারও লাগানো থাকে। এই থার্মোমিটারের সাহায্যে আমরা, অর্থাৎ বায়ুর শুষ্ক অবস্থায় কিরকম থাকছে আর আর্দ্র অবস্থায় পারদ কতটা উঠলো তার উপর একটা নির্দিষ্ট সারণী তৈরি করা হয়, অর্থাৎ একটা ছক কষা থাকে। ঠিক আছে, সেই ছকের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি বায়ুতে কত আর্দ্রতা আছে। আচ্ছা, এছাড়াও আর্দ্র শুষ্ক কুণ্ড যে থার্মোমিটারটা, এই যে এখানে একটা থার্মোমিটার যে লাগানো থাকে, এই থার্মোমিটারটা মেইনলি এরকম দেখতে হয়, একদিকে উষ্ণতা একদিকে মাপা হয়। তো একে আমরা সাইক্রোমিটারও বলে থাকি। সাইক্রোমিটার। আচ্ছা, এবার আমরা দেখি যে আর্দ্রতা কিসের ওপর নির্ভর করে, অর্থাৎ কত রকম আর্দ্রতা। একটা আমরা জানতেই পারছি যে আর্দ্রতা হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ, অর্থাৎ বায়ুতে কত জলীয় বাষ্প আছে, একে আমরা বলছি আর্দ্রতা। তিনটে ভাবে জলীয় বাষ্পের পরিমাণ কত আছে সেটা তিন ভাবে প্রকাশ করা যায়। তিনটে পদ্ধতিতে আমরা জলীয় বাষ্পের পরিমাণ বায়ুতে কত আছে সেটা নির্ণয় করতে পারি। তিনটি পদ্ধতিতে আমরা প্রকাশ করতে পারি। এবার কি কি পদ্ধতি একটু দেখে নিই। 1 নাম্বার যেটা পদ্ধতি সেটাকে বলা হয় নিরপেক্ষ বা চরম আর্দ্রতা। আর্দ্রতা মানেই ধরে নিতে হবে ভেজা ভাব, অর্থাৎ বায়ু কতটা ভেজা, আর্দ্র হয়ে যাওয়া, ভিজে যাওয়া, সেটা কি, অর্থাৎ বায়ুটা কতটা ভেজা সেটাকে আমরা মাপছি। তাহলে বায়ু কিরকম ভেজা একটু দেখে নিই। যদি ধরা যাক একটা নির্দিষ্ট উষ্ণতায়, ধরে নিচ্ছি নিরপেক্ষ বা চরম আর্দ্রতা কখন হচ্ছে, এর জন্য কি কি ক্রাইটেরিয়া লাগবে, অর্থাৎ একটা নির্দিষ্ট উষ্ণতা হতে হবে। ধরে নিলাম উষ্ণতা আমি 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমি ধরে নিচ্ছি সাপোজ, বোঝানোর জন্য। আর কি লাগবে? একটা উষ্ণতা লাগবে আর একটা নির্দিষ্ট পরিমাণ বায়ু লাগবে। বায়ুরও পরিমাণ নির্দিষ্ট হতে হবে, নির্দিষ্ট পরিমাণ বায়ু। এবার নির্দিষ্ট পরিমাণ বায়ু এটা কিভাবে মাপবো আমরা? অর্থাৎ এটাকে আমরা অ্যাকচুয়ালি ঘনমিটারে প্রকাশ করি, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ। অর্থাৎ ধরা যাক এই একটা বক্স আছে, এই বক্সের মধ্যে যে পরিমাণ বায়ু আছে সেটার পরিমাণ কত, সেটাকে আমরা ঘনমিটারে প্রকাশ করি। ঘনমিটারে প্রকাশ করা হয় নির্দিষ্ট পরিমাণ বায়ু। আর এই নির্দিষ্ট পরিমাণ বায়ু, তার মধ্যে কি জলীয় বাষ্প আছে, যে পরিমাণ জলীয় বাষ্প আছে, ঠিক আছে, এই বায়ুটুকুর মধ্যে, অর্থাৎ এটাকে যদি আমি ধরে নিচ্ছি একটা নির্দিষ্ট অঞ্চল,
একটা এরিয়া, একটা বক্স আমি ধরে নিয়েছি, এই বক্সের মধ্যে কতটুকু বায়ু আছে ধরে নিলাম 20 ঘনমিটার। ঠিক আছে, 20 ঘনমিটার বায়ু। এবার এই 20 ঘনমিটার বায়ুর মধ্যে কতটা জলীয় বাষ্প থাকতে পারে? জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু গ্রামে প্রকাশ করা হবে, গ্রাম। তাহলে জলীয় বাষ্প গ্রামে প্রকাশ করব আমরা, কত গ্রাম জলীয় বাষ্প আছে এই 20 ঘনমিটার বায়ুর মধ্যে, কতটুকু জলীয় বাষ্প আছে সেটাকে আমরা গ্রামে প্রকাশ করব। এই জন্য নির্দিষ্ট বা চরম আর্দ্রতাকে আমরা গ্রাম পার ঘনমিটার এই ইউনিট বা একক দিয়ে প্রকাশ করে থাকি। অর্থাৎ একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তাকে আমরা বলছি নিরপেক্ষ বা চরম আর্দ্রতা। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাখ্যা। আমরা 3টে ভাগ করে দিয়েছি, তাতে বোঝার সুবিধা হয়। একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তাকে আমরা বলছি নিরপেক্ষ বা চরম আর্দ্রতা। এটা কিভাবে প্রকাশ করব? গ্রাম প্রতি ঘন মিটারে, 1 ঘন সেন্টিমিটারই ধরে নিলাম আমি, প্রতি ঘন সেন্টিমিটার আমাকে বার করতে হবে, অত জটিলতায় না গিয়ে আমি 1 ঘন সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার মানে কোনো একটা এরিয়া, কোনো একটা অঞ্চল, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবেতেই 1 মিটার, 1 মিটার আর 1 মিটার, 3 দিকেই যদি 1 মিটার হয়, দৈর্ঘ্যতে প্রস্থতে আর উচ্চতায়, তাহলে কি হবে? এটা ঘনমিটার। তাহলে এই 1 ঘনমিটার কিউবের মধ্যে ধরা যাক 5 গ্রাম জলীয় বাষ্প আছে। ঠিক আছে, তাহলে 5 গ্রাম প্রতি ঘনমিটার, এটাই হবে নিরপেক্ষ বা চরম আর্দ্রতা। অর্থাৎ একটা নির্দিষ্ট উষ্ণতায়, 27 ডিগ্রি উষ্ণতায় 1 ঘনমিটার বায়ুতে 5 গ্রাম জলীয় বাষ্প আছে। তাহলে এটাই ওই বায়ুর, ওই 1 ঘনমিটার বায়ুর চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতা। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এইবারে আমরা চলে যাই আরেকটা ভাগ, নাম্বার 2। প্রথমটা আমরা পড়লাম কি? নিরপেক্ষ বা চরম আর্দ্রতা। 2 নাম্বার হচ্ছে বিশেষ আর্দ্রতা। বিশেষ আর্দ্রতা দেখে নি কি বিশেষ আর্দ্রতা। বিশেষ আর্দ্রতাকে আমরা নির্দিষ্ট আর্দ্রতাও বলতে পারি, বিশেষ বা নির্দিষ্ট আর্দ্রতা। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে 1 নাম্বার ক্রাইটেরিয়া কি? নির্দিষ্ট ভরের বায়ু। এখানে বায়ু ভরে মাপা হবে, ভর। এটাকে আমরা কিলোগ্রামে প্রকাশ করে থাকি, কিলোগ্রাম দিয়ে। বায়ুর ভর এখানে কিলোগ্রামে মাপা হবে, অর্থাৎ কত কিলো বায়ু, এইভাবে। নাম্বার 2, ওই নির্দিষ্ট ভরের বায়ুতে কত পরিমাণ জলীয় বাষ্প আছে, প্রকৃত উপস্থিতি, জলীয় বাষ্পের প্রকৃত উপস্থিতি মানে কতটা আছে, এটা জলীয় বাষ্প আমরা গ্রামে মেজার করে থাকি। তাহলে এই বিশেষ আর্দ্রতার ইউনিট কি হবে, একক কি হবে? গ্রাম প্রতি কিলোগ্রাম, গ্রাম প্রতি কিলোগ্রাম দিয়ে আমরা মাপবো বিশেষ আর্দ্রতা বা নির্দিষ্ট আর্দ্রতা। তাহলে যদি ধরা যাক যে 1 কেজি বায়ু, এরকম যদি ধরি, এই নির্দিষ্ট ভরের বায়ু বলেছে, ধরে নিলাম 1 কিলোগ্রাম। এই 1 কিলোগ্রাম বায়ু মধ্যে যদি 12 গ্রাম জলীয় বাষ্প থাকে, তাহলে বিশেষ আর্দ্রতা কি হবে? 12 গ্রাম প্রতি 1 কিলোগ্রাম। 1 কেজি বায়ুতে কত পরিমাণ জলীয় বাষ্প আছে, আসলে কতটা আছে ধরা যাক 12 গ্রাম মাত্র আছে জলীয় বাষ্প, তাহলে সেটাই তার বিশেষ আর্দ্রতা। এখানে উষ্ণতার কোনো সম্পর্ক নেই এটার সাথে। আগেরটার সাথে যেমন আমরা যখন চরম পড়েছিলাম বা নিরপেক্ষ আর্দ্রতা পড়েছিলাম, একটা নির্দিষ্ট উষ্ণতা ছিল, এক্ষেত্রে কিন্তু আমি কোনো উষ্ণতা ধরিনি। অর্থাৎ 1 কিলোগ্রাম বায়ু আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে কতটা জলীয় বাষ্প আছে সেটাই মাপা হচ্ছে, সেটা মাপার জন্যই বিশেষ আর্দ্রতা। এটা খুব ইজি। এরপরে নাম্বার 3, এটা খুব ভালো করে বোঝার ব্যাপার আছে। এটাকে আমরা বলছি আপেক্ষিক আর্দ্রতা। এটা খুব ইম্পর্টেন্ট এবং বারবারে খুব প্রশ্নও আসে। আপেক্ষিক আর্দ্রতা নিয়ে খুব প্রশ্ন আসে।
এবং টিকা আসে, ছোট প্রশ্ন আসে আপেক্ষিক আর্দ্রতা নিয়ে, 2 নাম্বার বা 3 নাম্বারের প্রশ্ন আসতে পারে। আপেক্ষিক আর্দ্রতা কি হবে? এখানেও 3টে ক্রাইটেরিয়া। 1 নাম্বার, একটা নির্দিষ্ট উষ্ণতা হতে হবে। নাম্বার 2, নির্দিষ্ট পরিমাণ বায়ু হতে হবে। নাম্বার 3, জলীয় বাষ্প, যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেটাকেও আমাকে কনসিডার করতে হবে। নাম্বার 4, দুটো জিনিস, যে পরিমাণ জলীয় বাষ্প ওই বায়ু ধারণ করতে পারে, যে পরিমাণ জলীয় বাষ্প ওই বায়ুটা ধারণ করতে পারে। কিরকম? ধরা যাক নির্দিষ্ট উষ্ণতা আমি ধরে নিচ্ছি 30 ডিগ্রি সেন্টিগ্রেড, নির্দিষ্ট পরিমাণ বায়ু। এবারে নির্দিষ্ট পরিমাণ বায়ু, এখানে বায়ুর পরিমাণ কিভাবে নির্দেশ করব? এখানে একটা আয়তন নিতে হবে, বায়ুর আয়তন। ওরকমই আমি ধরে নিলাম একটা বক্স আছে, এই একটা নির্দিষ্ট বক্স, এর মধ্যে যে বায়ুটা আছে, যে পরিমাণ বায়ু আছে, ধরে নিলাম এখানে এই বক্সটার ভেতরে, এটাও আমি একই ধরে নিলাম, এই একটা নির্দিষ্ট আয়তন আছে, এখানে যে পরিমাণ বায়ু আছে, নির্দিষ্ট পরিমাণ বায়ু ধরে নিলাম, এখানে 10 কেজি বায়ু আছে। তা না, আমি ধরে নিচ্ছি 1 কেজি বায়ু আছে। 10 কেজির দরকার নেই, আমি ধরে নিচ্ছি 1 কেজি বায়ু আছে। এই নির্দিষ্ট পরিমাণ, একটা পরিমাণ আছে, ঠিক আছে, 1 কেজি বায়ু। এবার এই 1 কেজি বায়ুতে, বা এই যে ঘরটা আছে, এটা একটা আয়তনের বায়ু, তো মানে নির্দিষ্ট আয়তনের বায়ু, সরি, আপেক্ষিক আর্দ্রতা। 3 নাম্বার আমরা পড়ছি আপেক্ষিক আর্দ্রতা। এই আপেক্ষিক আর্দ্রতায় আমরা কি কি দেখব? দেখব যে একটা নির্দিষ্ট উষ্ণতা লাগবে, আমি ধরে নিয়েছি এখানে 30 ডিগ্রি। 2 নাম্বার, একটা নির্দিষ্ট আয়তনের বায়ু লাগবে। এবার আয়তনের বায়ু, সেটা নির্দিষ্ট আয়তনের বায়ু, অর্থাৎ আমি এই একটা বক্স নিয়ে নিয়েছি, এই বক্সের মধ্যে যেটুকু বায়ু আছে, ধরে নিলাম এখানে 1 কেজি বায়ু আছে এই বক্সের মধ্যে, এটা একটা নির্দিষ্ট আয়তন, এর মধ্যে যেটুকু বায়ু আছে, সেই বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, ধরা যাক এখানে জলীয় বাষ্প আছে, এই বায়ুটার মধ্যে জলীয় বাষ্প আছে 5 গ্রাম, 5 গ্রাম জলীয় বাষ্প আছে, আমি ধরে নিয়েছি এর ভেতরে 5 গ্রাম জলীয় বাষ্প আছে। কিন্তু এই যে বায়ুটা, এই নির্দিষ্ট আয়তনের একটা বায়ু, এখানে আমি ধরে নিয়েছি বক্সের ভেতরে 1 কেজি বায়ু আছে, তো এই আয়তনের বায়ুর মধ্যে 5 গ্রাম না, ধরতে পারে অনেক বেশি। ধরা যাক এই বায়ুটা ধারণ করতে পারে হচ্ছে 25 গ্রাম, 25 গ্রাম ধারণ করতে পারে, মানে আরো নেওয়ার ক্ষমতা আছে, ঠিক আছে, কিন্তু আছে মাত্র 5 গ্রাম। এই 4টে ব্যাপার আমাকে দেখতে হবে আপেক্ষিক আর্দ্রতার ক্ষেত্রে। এবার তার অনুপাত, অর্থাৎ যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং যে পরিমাণ ওই বায়ুটা ধারণ করতে পারে, তার অনুপাতকে আমরা বলি আপেক্ষিক আর্দ্রতা। এবার এই অনুপাতটা কি হলো? এটা তো মুশকিলের কথা। অনুপাতটা আর কিছুই নয়, এটাকে আমরা একটা অঙ্কের মাধ্যমে প্রকাশ করতে পারি। অর্থাৎ কিভাবে লিখতে হবে? নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট আয়তনের বায়ু আমরা জানি, দু ক্ষেত্রে একই আছে, তাহলে কি হবে? অনুপাতটা কি লিখবো? যে পরিমাণ জলীয় বাষ্প আছে তার সাথে যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তার অনুপাত, ঠিক আছে, এটা কি আমরা বলছি আপেক্ষিক আর্দ্রতা। এবার এই আপেক্ষিক আর্দ্রতাকে শতাংশে প্রকাশ করা হয়, এই জন্য একে 100 দিয়ে, যেটাই হবে সেটাকে 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। 100 দিয়ে গুণ করার পর সেটা আপেক্ষিক আর্দ্রতা সবসময় পার্সেন্টেজে আসে। তাহলে এখানে 5 গ্রাম বাই 25 ইন্টু 100, তাহলে কত হবে? 20%। তাহলে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আছে এখানে 20%। তাহলে এইভাবে আমাদের আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করতে হয়। এবার আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ করা হয় দুটো সময়ে, দুটো টাইম আছে যখন আপেক্ষিক আর্দ্রতা, একটা হচ্ছে ভোরবেলা, ভোরের সময় কতটা আপেক্ষিক আর্দ্রতা, আবার সন্ধেবেলা মাপা হয় যে সন্ধেবেলা আপেক্ষিক আর্দ্রতা কত। তারপরে এই দুটোর গড় করে, এই দুটোকে এখানে ধরা যাক এখানে 20%, এখানে আছে ধরা যাক 30%, দুবার মাপা হলো। এবার এই দুটোর অ্যাভারেজ করা হয়, দুটোর গড় করে কোনো একটা দিনের আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয়। আমরা যখন নিউজ চ্যানেলগুলোতে দেখি তখন বারে বারে দেখা যায় ওয়েদার রিপোর্টগুলোতে লেখা থাকে যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 90%, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 20% ইত্যাদি। তো সেটা এইভাবে মাপা হয় যে অর্থাৎ যে পরিমাণ জলীয় বাষ্প আছে
এবং যে পরিমাণ জলীয় বাষ্পটা ওই বায়ু ধারণ করতে পারে মাপা হয়। মেপে সেটাকে পার্সেন্টেজ যে প্রকাশ করা হয়, কিন্তু সেটা ভোর এবং সন্ধে দুবেলাই নেওয়া হয়। রিডিংটা নেওয়ার পর সেটার গড় করা হয়, ঠিক আছে, করে একটা সারাদিনের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আমাদের দেওয়া হয়। তাহলে এটাই গেল আমাদের আপেক্ষিক আর্দ্রতা। এবার এই আপেক্ষিক আর্দ্রতার সঙ্গে কিন্তু উষ্ণতার একটা খুব বড় সম্পর্ক আছে। উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক, উষ্ণতার সঙ্গে কি সম্পর্ক? 1 নাম্বার, যদি উষ্ণতা বাড়ে, ধরো উষ্ণতা 30-এর জায়গায় 50 হয়ে গেল, উষ্ণতা বাড়লে কিন্তু বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়। অর্থাৎ আমরা এটা খুব ভালো করে জানি যে বায়ু যত উষ্ণ হবে তত জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়তে থাকে। তাহলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাবে, ঠিক আছে। এটা উষ্ণতা বাড়লে যেহেতু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাবে, সেই জন্য আপেক্ষিক আর্দ্রতা কিন্তু কমে যেতে থাকে। আপেক্ষিক আর্দ্রতা কমে যাবে উষ্ণতা বাড়লে পরে। আর নাম্বার 2, এটা ঠিক উল্টো, অর্থাৎ উষ্ণতা যদি কমে যায় তাহলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও কমবে, ফলে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যাবে। তাহলে এই উল্টো রিলেশন কিন্তু উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার চলতে থাকে। এটা ব্যস্তানুপাতিক রিলেশন বলা হয় বা ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, উষ্ণতা বাড়লে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে গেল, তাহলে যেহেতু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, তাহলে আপেক্ষিক আর্দ্রতা কমতে থাকে এবং কমতে কমতে কি হবে? আপেক্ষিক আর্দ্রতা যখন একেবারে 0% হয়ে যাবে। কখন আপেক্ষিক আর্দ্রতা 0% কখন হবে? যখন বায়ু একেবারে শুষ্ক থাকবে। বায়ু শুষ্ক, কখন বায়ু শুষ্ক থাকে? বায়ু যখন প্রচন্ড ঠান্ডা। বায়ু ঠান্ডা হলে শুষ্ক হয় কেন? ঠান্ডা বায়ু জলীয় বাষ্প বেশি আর ধারণ করতে পারে না। তো যেহেতু জলীয় বাষ্প ধারণ করতে পারে না, তো বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ একেবারেই কমে যায়, তাহলে আপেক্ষিক আর্দ্রতা 0 হবে। জলীয় বাষ্পের পরিমাণ যদি কমে যায় বায়ুতে, তার মানে আপেক্ষিক আর্দ্রতা কি হবে? জলীয় বাষ্প তো নেই, আর্দ্রতাই নেই, তাহলে আপেক্ষিক আর্দ্রতা 0, ঠিক আছে। কিন্তু যখন বায়ু উষ্ণ হবে তখন আপেক্ষিক আর্দ্রতা আস্তে আস্তে বৃদ্ধি পায়। এই জন্য গরমকালে বায়ুতে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ খুব বেশি থাকে, 90%, কোনো সময় 100% হতে পারে। সেটা খুব রেয়ার হয়, কিন্তু গরমকালে আমরা একদম যখন খুব গরম, আমরা বলি বাতাস কি হিউমিড, মানে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ খুব বেশি এবং এই কারণেই গরমও বেশি লাগে। তো গরম বায়ু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি, এই জন্য আপেক্ষিক আর্দ্রতাও বেড়ে যায়। গেল। আচ্ছা, এবার যেটা আমরা পড়ব সেটা হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বায়ু। সম্পৃক্ত, অসম্পৃক্ত বায়ু কিরকম? 1 নাম্বার, কি কি থাকবে দেখে নি, কি কি আছে। একটা নির্দিষ্ট উষ্ণতা লাগবে, তার একটা নির্দিষ্ট উষ্ণতা। নাম্বার 2, নির্দিষ্ট আয়তনের বায়ু, বায়ুর আয়তন নির্দিষ্ট হতে হবে, কোন একটা নির্দিষ্ট স্থানে কত পরিমাণ বায়ু আছে সেটা ধরে নিতে হবে। আর ওই বায়ুতে সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা ওই নির্দিষ্ট পরিমাণ বায়ুতে, অর্থাৎ ধরে নিলাম নির্দিষ্ট উষ্ণতা হচ্ছে 20 ডিগ্রি উষ্ণতা সেন্টিগ্রেড, নির্দিষ্ট আয়তন ধরে নিচ্ছি এই একটা বক্স আছে 1 ঘনমিটারের বা 1.5 ঘনমিটারের বা 2 ঘনমিটারের, এই একটা নির্দিষ্ট আয়তনের বায়ু ধরে নিলাম 1 ঘনমিটার। এই বক্সের মধ্যে ধরা যাক 15 কিলো বা কেজি বায়ু আছে, নির্দিষ্ট আয়তনের বায়ু। এই 1 ঘনমিটারে 15 কেজি বায়ু ধরে, সাপোজ ধরে নিচ্ছি একটা নির্দিষ্ট আয়তন আছে, তার মধ্যে 15 কেজি বায়ু ধরছে, তাহলে এটা নির্দিষ্ট আয়তনের বায়ু হলো। সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, অর্থাৎ 15 কেজি বায়ু
ধরা যাক 70 কেজি জলীয় বাষ্প, 70 গ্রাম জলীয় বাষ্প ধারণ করতে পারে সর্বোচ্চ, এর বেশি আর পারে না। অর্থাৎ এই 70 গ্রামের পরে যদি 71 গ্রাম হয়ে যায়, ও আর নিতে পারবে না। 71 গ্রামকে নেওয়ার আর জায়গা নেই। 70 গ্রাম দিয়ে একদম এই বক্স ফিল হয়ে গেছে, আর একটুও জায়গা নেই। ঠিক আছে, এই বক্সটা একদম 70 গ্রাম দিয়ে ভর্তি হয়ে গেছে, এখানে 71 গ্রাম নেওয়ার আর জায়গা নেই, আর হবে না। এই যে ঘটনাটা যখন ঘটবে, তখন সেটাকে আমরা বলছি সম্পৃক্ত বায়ু। এই পুরো ঘটনাটা যদি ঘটে, তাহলে এটাকে আমরা বলবো সম্পৃক্ত, অর্থাৎ বায়ু সম্পৃক্ত হয়ে গেছে, আর জায়গা নেই। ঠিক আছে, এটাকে বলছি আমরা সম্পৃক্ত। একে আবার পরিপৃক্ত বায়ু বলা হয়। এক্ষেত্রে কিন্তু আপেক্ষিক আর্দ্রতা একদম 100%, পুরো সম্পূর্ণ আপেক্ষিক আর্দ্রতা একদম। অর্থাৎ সম্পৃক্ত বায়ুতে আপেক্ষিক আর্দ্রতা 100% থাকে, যখন জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আর থাকবেই না। অর্থাৎ কোনো রেশিওই বের করা যাবে না, কোনো অনুপাত আমরা বের করতে পারবো না। কি পরিমাণ জলীয় বাষ্প আছে আর কি পরিমাণ ধারণ করতে পারে, তার তো রেশিও কিছু বেরোবেই না। কি পরিমাণ আছে, 70 গ্রাম আছে, কি পরিমাণ ধারণ করতে পারে, 70 গ্রামই পারে, তাহলে কি হবে, 100% সম্পূর্ণ আছে। ঠিক আছে, তখন সেটাকে বলছি আমরা 100% আপেক্ষিক আর্দ্রতা। কিন্তু যদি ধরা যায় যে 70 গ্রামের থেকে কম আছে, ধরা যাক 69 আছে বা 68 আছে, একটুও যদি কম থাকে, তাহলে কিন্তু বায়ু তখনও সম্পৃক্ত হয়নি, আরো 1-2 গ্রাম ধারণ করতে পারে। বা 50 গ্রামই আছে, তাহলে আরো 20 গ্রাম ধারণ করতে পারে। এই রকম ঘটনা যখন ঘটবে, অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা তখনও পৌঁছয়নি, সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা থেকে কম জলীয় বাষ্প আছে, তখন সেটাকে আমরা বলছি অসম্পৃক্ত। সম্পৃক্ত হলে একদম আর নেওয়ার জায়গা থাকবে না, ঠেসে ঠেসে ভরে গেছে। কিন্তু অসম্পৃক্ত হচ্ছে তখনও কিছু জায়গা ফাঁকা আছে, 1 গ্রাম, 2 গ্রাম, 20 গ্রাম, 25 গ্রাম, অনেক গ্রাম। ঠিক আছে, তাহলে সেটাকে বলছি আমরা অসম্পৃক্ত বায়ু। তাহলে এই গেল অসম্পৃক্ত বায়ু। এটা নিয়ে কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না। এরপরে আমরা দেখি, এটা হচ্ছে শিশিরাঙ্ক। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস এবং এটা নিয়ে খুব প্রশ্নও আসে। শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক কি? অর্থাৎ একটা নির্দিষ্ট উষ্ণতা চাই। নাম্বার 2, শিশিরাঙ্কের ক্ষেত্রে আর কি লাগবে? জলীয় বাষ্প ধারণ ক্ষমতা ফুল হওয়া চাই, অর্থাৎ সম্পৃক্ত বায়ু সম্পৃক্ত হতে হবে আর কি, এবং সেটা এই জলীয় বাষ্পটা ঘনীভূত হতে হবে, তখন সেটাকে বলছি আমরা শিশিরাঙ্ক। অর্থাৎ যে উষ্ণতায় বায়ু সম্পৃক্ত বায়ুর মধ্যে জলীয় বাষ্প মানে ঠেসে ঠেসে ভরা আছে, সম্পৃক্ত বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলীয় বাষ্প থেকে শিশিরে পরিণত হবে। ঘনীভূত হতে হবে মানে কি হবে? অর্থাৎ জলীয় বাষ্পটা শিশির কণায় পরিণত হবে, বা আরো ঘনীভূত হলে বরফ কণায় পরিণত হবে। সেখানে উষ্ণতার পরিবর্তন হয়ে যাবে, বরফ কণা হলে উষ্ণতার আরেকটু পরিবর্তন হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট উষ্ণতা চাই যখন বায়ুর সম্পৃক্ত বায়ুর মধ্যে যে জলীয় বাষ্প আছে সেটা এবার ঘনীভূত হবে, ঘনীভূত হয়ে জলীয় বাষ্প অবস্থা থেকে শিশির কণায় পরিণত হবে। কিন্তু বায়ু কিন্তু সম্পৃক্তই হতে হবে, বারবার বলছি, বায়ু হতে হবে সম্পৃক্ত, অর্থাৎ জলীয় বাষ্প দিয়ে ভর্তি। সেই বায়ু, জলীয় বাষ্পপূর্ণ বায়ু একটা নির্দিষ্ট উষ্ণতায় সেই জলীয় বাষ্পটা ঘনীভূত হবে এবং সেটা শিশির কণায় পরিণত হবে, তখন সেটাকে বলছি, সেই উষ্ণতাটাকে বলছি আমরা শিশিরাঙ্ক। ঠিক আছে, যে উষ্ণতায় সম্পৃক্ত বায়ুর মধ্যে জলীয় বাষ্প শিশিরে পরিণত হচ্ছে তাকে বলছি আমরা শিশিরাঙ্ক। অর্থাৎ বাতাসের উষ্ণতা যখন শিশিরাঙ্কের নিচে পৌঁছে যাবে, সেই উষ্ণতাটা হতে পারে 1 ডিগ্রি বা 5 ডিগ্রি, এটাকে 0 ডিগ্রি হতে হবে কোনো মানে নেই। অর্থাৎ আমরা কিন্তু এই শীতকালের আগে
অর্থাৎ ভোরের দিকে আমরা শিশির দেখতে পাই। অর্থাৎ এখনো আমরা শিশির যদি ভোরবেলা উঠি, অর্থাৎ এখন শীত আসছে আসছে শরৎকাল, আমরা বলি যে শিশির পড়ছে সকালবেলা, ভোরের দিকে পড়ে, ভোরবেলা। কেন পড়ছে? তার কারণ উষ্ণতাটা এই সময় খুব কমে যায়। অর্থাৎ উষ্ণতা সারাদিন হয়তো 20 ডিগ্রি আছে, 25 ডিগ্রি আছে, এই ভোরবেলা উষ্ণতা ক্রমে হয়তো 10 ডিগ্রি হয়ে গেছে। এই 10 ডিগ্রি উষ্ণতাতেই দেখা যাচ্ছে বায়ুর মধ্যে যদি যে জলীয় বাষ্পটুকু আছে সেটা জলীয় বাষ্প থেকে জলকণায় পরিণত হয়েছে বা শিশির কণায় পরিণত হয়েছে। তখন সেটা ভারী হয়ে গিয়ে কি হবে? ভারী জিনিস তো ভেসে থাকতে পারবে না বাতাসে, সেটা তখন পৃথিবীর বুকে নেমে আসে এবং কোথায় পড়ে? এই গাছের পাতাতে, ঘাসের ডগায় গিয়ে জমা হচ্ছে। তখন সেটাকে আমরা বলছি বিন্দু বিন্দু হয়ে জমা হচ্ছে। তো সেটাকে বলছি আমরা শিশিরাঙ্ক। কোন কোন বায়ুটা হয়? মেইনলি হয় হচ্ছে মাটি সংলগ্ন অঞ্চলে এইখানকার বায়ু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। মাটি যেহেতু খুব বেশি পরিমাণে তাপ ছেড়ে দেয়, তো মাটি বেশি ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে মাটি সংলগ্ন বায়ু খুব ঠান্ডা হয়ে যায়, শীতল হতে থাকে। তখন ভোরের দিকে এই অংশ বেশি ঠান্ডা হয়ে যায়। তার ফলে কি হয়? এই বায়ু যখন শীতল হয়ে গেল, একটা নির্দিষ্ট উষ্ণতা কমে যাচ্ছে, শীতল হচ্ছে, তখন এই বায়ুর মধ্যে থাকা জলীয় বাষ্প সম্পৃক্ত বায়ু তখন বিন্দু বিন্দুতে পরিণত হয়। এবং যেহেতু এটা ভারী, তাই এই ঘাসের ডগায়, শিশিরের ডগায় এসে ধীরে ধীরে জমতে থাকে। তো তখন এটাকে বলছি আমরা শিশির। তো যে উষ্ণতায় হচ্ছে সেটা শিশিরাঙ্ক। এটা কিন্তু 0 ডিগ্রি হতে হবে কোনো মানে নেই। 0 ডিগ্রি হলে তখন বরফ কণায় পরিণত হবে। যদি সেটা 0 ডিগ্রি অবধি পৌঁছয় তখন সেটা বরফ কণায় পরিণত হবে। শিশির কণার জন্য 10 ডিগ্রি টেম্পারেচারও যথেষ্ট হতেই পারে, বা 5 ডিগ্রি, যখন যেরকম উষ্ণতায়। এটাকে বলছি আমরা শিশিরাঙ্ক। খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। আচ্ছা, এর আগে আমরা পড়ে নিয়েছি যে আপেক্ষিক আর্দ্রতা যেগুলো আমরা মাপি সেটাকে বলা হচ্ছে হাইগ্রোমিটার। আচ্ছা, এই গেল আমাদের হাইগ্রোমিটার। এইবারে আমরা চলে আসি ঘনীভবনে। আমরা ঘনীভবন শুরু করলাম শিশিরাঙ্ক দিয়ে। সুতরাং দেখে নিই ঘনীভবনের আর কি কি রূপ আছে। ঘনীভবন মানে কি? অর্থাৎ বাতাস বাষ্পীভূত অবস্থা থেকে তরলে পরিণত হচ্ছে। এই তরল অবস্থায় পরিণত হওয়া, অর্থাৎ এটাকে বিভিন্ন তরল অবস্থায় বা এবং তরল থেকে আবার কঠিন অবস্থায় যদি পরিণত হয় তখন আমরা বলছি ঘনীভবন। অর্থাৎ জলীয় বাষ্প, তা থেকে জল, তা থেকে বরফ, যখন এইদিকে সেটাকে বলছি আমরা ঘনীভূত হচ্ছে বা ঘনীভবন। তাহলে এই শিশিরাঙ্ক আমরা শুরু করলাম যে শিশিরাঙ্ক একটা ঘনীভবনের একটা অবস্থা। শিশিরাঙ্ক ঘনীভবন। এছাড়াও ঘনীভবনের অন্যান্য রূপও আছে। তো ঘনীভবনের অন্যান্য রূপগুলো কি কি? আমরা তো শিশির পড়লামই, আর কি কি হতে পারে? কুয়াশা, এই শীতকাল পড়লে আমরা কুয়াশা দেখতে পাবো। ধোঁয়াশা, ধোঁয়াশা আমরা শহরাঞ্চলে বেশি দেখতে পাই, কলকারখানার ধোঁয়া ইত্যাদির সঙ্গে মিশে গিয়ে যখন বাতাসের ধূলিকণা ইত্যাদি এগুলোকে ধারণ করে, ধোঁয়া ইত্যাদি পার্টিকেল গুলোকে ধারণ করে ঘনীভূত হয়, তখন যানবাহনগুলো একদম আমাদের দৃষ্টি ক্ষমতাও কমে যেতে থাকে। মেঘ ইম্পর্টেন্ট। মেঘ হচ্ছে ঘনীভবনের একটা বিশেষ রূপ, ঠিক আছে? অর্থাৎ বাতাসের মধ্যে থাকা জলীয় বাষ্প যেগুলো ভেসে বেড়াচ্ছিল সেগুলো অতিরিক্ত ঠান্ডায় ছোট ছোট জলবিন্দুতে এবং তুহিন কণা বা বরফ কণায় পরিণত হয় এবং সেগুলো একটার সঙ্গে একটা জোড়া লেগে গিয়ে বিশাল আকার মেঘের সৃষ্টি করে। এবার এই মেঘ যখন এবং সেটা যখন আকাশ ঢেকে ফেলে তাকে বলছি আমরা মেঘাচ্ছন্নতা। এটাও খুব ইম্পর্টেন্ট। অতিরিক্ত মেঘ যখন আকাশে জমে যাচ্ছে, মেঘাচ্ছন্নতা বিভিন্ন রকমের হতে পারে, সেটা আমরা একটু পরে বলছি। আর শিশির, কুয়াশা, ধোঁয়াশা, মেঘ, মেঘাচ্ছন্নতা, এছাড়া যেটা আমরা বলি অধঃক্ষেপণ।
আমরা অনেক ভাগে ভাগ করব, সেটা আমরা পরে আসছি। শিশির আমরা পড়লাম। কুয়াশা কি জিনিস? অর্থাৎ যখন বায়ু জলীয় বাষ্প ঘনীভূত হবে, ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হবে, তখন ভূপৃষ্ঠের কাছাকাছি, অর্থাৎ ভূপৃষ্ঠের কাছে হতে হবে সেটা। মাটি এর কাছাকাছি নির্দিষ্ট উষ্ণতায়, একটা উচ্চতায়, এইটা ভূপৃষ্ঠের কাছাকাছি যে বায়ুর মধ্যে যে ধূলিকণা আছে ইত্যাদি আছে, সেগুলোকে আশ্রয় করে, সেগুলোর সংস্পর্শে এসে সেটাকেই আশ্রয় করে জলবিন্দুতে পরিণত হতে থাকে। এবং এটা এতটাই হালকা যে তখন অবধি ভাসতে পারে। যেহেতু এইগুলো, এই ধূলিকণা বায়ুকণা বায়ুতে ভাসছে, তো এগুলোও ভাসছে, এদেরকে আশ্রয় করে যেহেতু ভাসছে, তখন আমরা কি দেখতে পাই যে একটা আস্তরণের মতো বাতাসে ভেসে বেড়াচ্ছে। আশ্রয় করে এটা বাতাসে ভেসে বেড়াচ্ছে, তখনও মাটি অবধি পৌঁছয় না। তো মাটি সংলগ্ন অঞ্চলে, ভূপৃষ্ঠের খুব কাছাকাছি অঞ্চলে আমরা দেখতে পাই। তো একে আমরা বলছি কুয়াশা। কুয়াশা আমরা ভোরবেলাও দেখতে পাই, আবার সন্ধ্যের দিকেও, যখন উষ্ণতা কমতে থাকে শীতকালের দিকে, তখনও কুয়াশা নেমে আসে, আমরা তখন দেখতে পাই। তো এটাকে আমরা বলছি কুয়াশা। ধোঁয়াশা কি? ধোঁয়াশা হচ্ছে কুয়াশারই একটা রূপ, অর্থাৎ ধোঁয়ার সঙ্গে মিশে যাবে, ধোঁয়া প্লাস কুয়াশা। অর্থাৎ এটা বেশি আমরা দেখতে পাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, যেখানে ফ্যাক্টরি আছে, কলকারখানা আছে। ধোঁয়া, এই যে কলকারখানার ধোঁয়া ইত্যাদি, এগুলোর সঙ্গে যখন বাতাসের জলীয় বাষ্প ইত্যাদিগুলো, এগুলোকে আশ্রয় করে জলবিন্দুতে পরিণত হয়। এবং বেশি দূর এদেরকে, কলকারখানার ধোঁয়া তো উপর দিকে উঠতে থাকে, কিন্তু বেশি দূর উঠতে না পারায়, এটা যেহেতু জলীয় বাষ্পকে নিয়ে এটা শীতল হয়ে ভারী হয়ে যায়, খুব বেশি উঠতে পারে না। কিন্তু আমরা বাতাসে দেখতে পাচ্ছি যে কলকারখানা যুক্ত এরিয়াতে বাতাসে এরকম ধোঁয়াশা ভেসে বেড়াচ্ছে। এটা ঘটতেই থাকে যেখানে অতিরিক্ত যানবাহন চলাচল করে। এবং শীতকালে বাতাস যেহেতু ঠান্ডা ভারী হয়ে যায়, নিচের দিকে নামতে থাকে, ধুলোবালি কণা ইত্যাদি সমেত নিচের দিকে নামছে, তখন শীতকালে ধোঁয়াশা একদম মাটি সংলগ্ন অঞ্চলে থেকে থাকে এবং আমাদের দৃষ্টিশক্তির ক্ষমতা, দৃষ্টিশক্তি কমিয়ে দেয়। যে অর্থাৎ একটা গাড়ি আরেকটা গাড়ি, দিল্লিতে আমরা জানি, দিল্লিতে বা কোনো বড় শহরগুলোতে যেখানে যানজট এবং কলকারখানা অত্যন্ত বেশি, সেই জায়গাগুলোতে শীতকালে অনেক সময় স্কুল কলেজ এগুলো বন্ধ করে দিতে হয়, যে গাড়ি ঘোড়া রাস্তায় দিনের বেলাতেই লাইট জ্বালিয়ে চলছে, তবুও সামনে কি আছে দেখতে পাওয়া যাচ্ছে না। তো এটা কমতে থাকে, এতটাই ধোঁয়াশা থেকে থাকে। এরপর মেঘ। মেঘ তো আমরা বললামই যে বাতাসে ভাসমান, যেটা জলীয় বাষ্প ঊর্ধ্বগামী হয় এবং অনেক উঁচুতে উঠে গিয়ে ট্রপোস্ফিয়ারের ওপরের স্তরে গিয়ে এটা অতিরিক্ত ঠান্ডা হয় এবং তার সঙ্গে যে জলীয় বাষ্প থাকে সেটাও শীতল হয়ে জলকণায় বা তুহিন কণায় পরিণত হয় এবং একে অপরের সঙ্গে বাতাসে যখন ভেসে বেড়াচ্ছে যুক্ত হয় এবং মেঘের সৃষ্টি করে। মেঘাচ্ছন্নতা। মেঘাচ্ছন্নতা অর্থাৎ আকাশে যে মেঘ থাকবে, এটাকে মেঘাবৃত অবস্থা, মেঘ ঢেকে রাখা, ঠিক আছে। এবার এই মেঘাচ্ছন্নতাও একটা পরিমাপ আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় অক্টাস। মেঘাচ্ছন্নতার পরিমাপ আমরা অক্টাস দিয়ে প্রকাশ করে থাকি। অর্থাৎ আকাশকে, টোটাল আকাশকে ধরে নিচ্ছি এটা আকাশ, একে আমরা 8টা ভাগে ভাগ করি। 1 2 3 4 5 6 7, এই 8 ভাগে আমরা আকাশকে ভাগ করি। এবং আবহাওয়ার মানচিত্রে আমরা দেখব যে কতগুলো প্রতীক ব্যবহার হয়, খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল করবে যে মেঘাচ্ছন্নতা আমরা কিভাবে ভাগ করছি। একে অক্টাস বলে, মেঘাচ্ছন্নতার পরিমাপকে আমরা অক্টাসে প্রকাশ করি এবং আকাশকে আমরা 8টা ভাগে ভাগ করি। যে কি পরিমাণ মেঘাচ্ছন্নতা আছে সেটা কিছু সিম্বল আছে, সূচক আছে, সেগুলো দিয়ে আমাদের দেখানো হয়। এবং আবহাওয়ার মানচিত্র যদি কেউ দেখে থাকো, টিভিতে দেখানো হয় আবহাওয়া রিপোর্টে, সেগুলো আমরা দেখতে পাবো। কিরকম? ধরা যাক এরকম একটা গোল সাইন দেওয়া আছে, শুধু গোল, এটাকে আমরা বলি পরিষ্কার আকাশ, অর্থাৎ মেঘ নেই। এরপরে যদি এরকম আর এরকম দাগ থাকে,
তাহলে বলবো 8/8 আকাশ মেঘযুক্ত। 8টা ভাগ করেছি আমরা আকাশকে, তার 1 ভাগ হচ্ছে মেঘযুক্ত, মানে এতটাই অল্প মেঘ আছে। আবার যদি এই রকম কোনো সিম্বল থাকে তবে ভর্তি থাকতে পারে, এটা এমনি কালো দিয়ে দেখানো হয়। আমি এখানে পেনটা আমি গ্রিন নিয়েছি সেই কারণে, আচ্ছা আমি কালোই নিয়ে নিচ্ছি। তাহলে এটাকে যখন এরকম যদি সিম্বল থাকে, একে আমরা বলছি 1/4 মেঘাচ্ছন্ন। আবার যদি এমন সিম্বল থাকে তাহলে আমরা বলছি 8/3 মেঘাচ্ছন্ন। 8/3 মেঘাচ্ছন্ন। এরকম যদি সিম্বল থাকে হাফ, এটা তো পরিষ্কার আমরা জানি যে আকাশের অর্ধেক মেঘাচ্ছন্ন, হাফ মেঘাচ্ছন্ন। এইরকম যদি থাকে এটাকে আমরা বলবো 8/5 মেঘাচ্ছন্ন। এই অবস্থায় যদি থাকে তাহলে আমরা বলবো, এটা আমরা জানি 4/3 মেঘাচ্ছন্ন। এরকম যদি থাকে মাঝখানে একটা সরু দাগ আছে, এটাকে আমরা বলবো 8/7 মেঘাচ্ছন্ন। ঠিক আছে, আরো দুটো ভাগ আছে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এটা আকাশকে ভাগ করা নয়, সিম্বল গুলোকে জাস্ট দেখানো। সেটা হচ্ছে এটা সম্পূর্ণ ভর্তি থাকবে, এটাকে আমরা বলছি সম্পূর্ণ মেঘাবৃত্ত, অর্থাৎ 8/8 সম্পূর্ণ মেঘাবৃত্ত। আরেকটা থাকবে এই রকম একটা সিম্বল থাকবে, এটাকে আমরা বলি অস্পষ্ট আকাশ। অস্পষ্ট আকাশ, অর্থাৎ মেঘও নেই কিন্তু আকাশটা ঘোলাটে। এরকম যদি অবস্থা থাকে, পরিষ্কার আকাশ আমরা দেখতে পাচ্ছি না, তখন সেটাকে বলছি আমরা অস্পষ্ট আকাশ। এই সিম্বল গুলো আমরা কোনো ওয়েদার রিপোর্টে খুব পরিষ্কার ভাবে দেখতে পাই, কিন্তু মানে বুঝি না যে কেন এটা বলা হলো। তো সেটা হচ্ছে যে আকাশে যে পরিমাণ মেঘ আছে সেটাকে আমরা এই সিম্বলটা দিয়ে বোঝাই, এই সিম্বল গুলো দিয়ে বোঝাই। তো এটাকে বলছি মেঘাচ্ছন্নতা, আর এটা অক্টাসে প্রকাশ করা হয়, 1 octus 2 octus এভাবে। আচ্ছা, এইবারে আমরা চলে আসি অধঃক্ষেপণে। অর্থাৎ অধঃক্ষেপণে কি হবে, অর্থাৎ জলীয় বাষ্প ঘনীভূত তো হচ্ছেই আমরা জানি, এবং ঘনীভূত হয়ে তরল থেকে কঠিন অবস্থায় পরিণত হচ্ছে এবং মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীতে নেমে আসছে। কিরকম, অর্থাৎ ধরা যাক বায়ু উষ্ণ হয়েছিল, তার সঙ্গে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ওপরে উঠেছিল, ওপরের স্তরে গিয়ে এখানে শীতল এবং ঘনীভূত হলো। ঘনীভূত হয়ে এটা জলীয় বাষ্পটা কি হয়ে গেল, জল বা তুহিন কণায় পরিণত হয়ে মেঘ সৃষ্টি করলো। মেঘ যখন অতিরিক্ত বড় হয়ে গেল, ভারী হয়ে যায়, তখন সেটা আবার যখন পৃথিবীর দিকে নেমে আসছে তখন সেটাকে বলছি আমরা অধঃক্ষেপণ। এবার এই অধঃক্ষেপণ মানে আমরা যেটা পরিষ্কার, সেটা সব কিন্তু একটা কারণ কাজ করে, সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ফলে এটা নিচের দিকে নেমে আসছে, তখন সেটাকে বলছি আমরা মাধ্যাকর্ষণ। যে অধঃক্ষেপণ অনেক রূপে হতে পারে। কি কি, এক তো বৃষ্টি আমরা জানি, শিশির, এটাও কিন্তু অধঃক্ষেপণেরই রূপ, ঘনীভবনেরও রূপ। ঠিক আছে, শিলাবৃষ্টি, এগুলো সব অধঃক্ষেপণের এক একটা রূপ। গুঁড়ি বৃষ্টি বা ঝিরঝিরে বৃষ্টি। আচ্ছা, এই যে ঝিরঝিরে বৃষ্টি, এটা আমরা বললাম যে কেন বললাম, সবগুলোই তো বৃষ্টি। তাহলে বৃষ্টিপাতকে আমরা কি বলছি, বৃষ্টিপাত কখন বলছি? বৃষ্টিপাত হচ্ছে তখনই যখন কমপক্ষে 0.5 মিলিমিটার ব্যাসযুক্ত জলবিন্দু মাটিতে পড়বে। কমপক্ষে পড়তেই হবে 0.5 মিলিমিটার ব্যাসযুক্ত
হতে হবে জলকণার বা ব্যাসযুক্ত জলকণা যখন মাটিতে নেমে আসবে তখন সেটাকে বলছি আমরা বৃষ্টিপাত। গুঁড়ি বৃষ্টির ক্ষেত্রে সেটাই হয়। গুঁড়ি বৃষ্টির ক্ষেত্রে 0.5 মিলিমিটার, এটা 0.5 মিলিমিটার বা তার থেকে যদি কম আয়তনের জলীয় বাষ্প জলকণা মাটিতে নেমে আসে তখন সেটাকে বলছি আমরা গুঁড়ি বৃষ্টি। 0.5 বা তার থেকে কম, এর থেকে কম, এটা যখন ঘটবে তখন সেটাকে বলছি আমরা গুঁড়ি বৃষ্টি। কিন্তু এর বেশি হয়ে গেলেই সেটা বৃষ্টির মধ্যে পড়ে যাবে। এটা একটা মার্ক। স্লিট কি জিনিস? স্লিট হচ্ছে একটা বৃষ্টিরই ফোঁটা, কিন্তু বৃষ্টি নামছিল, কিন্তু নামতে নামতে বাতাসটা প্রচন্ড ঠান্ডা, এখানে খুব ঠান্ডা বাতাস, ঠান্ডা বাতাসকে যখন ভেদ করে নামছে তখন এই বৃষ্টি কি হয়, জলকণাটা বরফ কণায় পরিণত হয়। তো বরফ কণায় পরিণত হয়ে ভূপৃষ্ঠে যখন পড়ে তখন এই বরফ কণা হিসেবেই পড়ে মাঝখান দিয়ে এই ঠান্ডা বাতাসের ভেতর দিয়ে আসার সময়, তখন এটাকে আমরা বলছি স্লিট। শিলাবৃষ্টি তো আমরা জানি, যখন শিলাবৃষ্টি কি, এটা তো সঙ্গে 0.5 mm এর বেশি বড় হতে হবে এবং পুরো ঘন শিলের আকারে পড়বে, কঠিন বরফের টুকরো হবে সেটা, এবং অনেক বড় সাইজের হবে। 0.5 mm থেকে অনেক বড় সাইজের কঠিন বরফের কণা যখন মাটিতে এসে পড়বে, কণা নয় পুরো, অনেক সময় বিশাল বড় আকৃতিরও হয় কঠিন বরফের টুকরো, এগুলোকে কণা না বলে টুকরো বলা ভালো, তখন সেটাকে বলছি আমরা শিলাবৃষ্টি। কখন আমরা শিলাবৃষ্টি দেখবো? যখন মেঘ, খুব কিউমুলোনিম্বাস মেঘ যখন তৈরি হবে। আমরা ক্লাস 9-এ বা 8-এ এগুলো পড়েছি, কিউমুলোনিম্বাস মেঘ অর্থাৎ কালো মেঘ, বিশাল বিশাল আকৃতির মেঘ যখন তৈরি হবে তখন শিলাবৃষ্টি হয়। তো এবার এইগুলো হচ্ছে পুরো বায়ুর অধঃক্ষেপণের বিভিন্ন রূপ, ঘনীভূত হয় এবং অধঃক্ষেপিত হয়, এগুলো তার রূপ। আচ্ছা, এবার এই যে বৃষ্টিপাত আমরা শুরু করলাম, বৃষ্টিপাত হয় অধঃক্ষেপণের একটা রূপ। বৃষ্টিপাতকে আমরা মোটামুটি 3টে ভাগে ভাগ করি। একটাকে বলি আমরা পরিচলন বৃষ্টিপাত, একটাকে বলি আমরা শৈলতক্ষেপ বৃষ্টিপাত, আর একটা হচ্ছে ঘূর্ণবৃষ্টি। এই ঘূর্ণবৃষ্টি আমরা আগে পড়েছি। ঘূর্ণবৃষ্টি আমরা আগে পড়েছি, ক্রান্তীয় ঘূর্ণবাত, উপক্রান্তীয় ঘূর্ণবাত, এগুলো আমরা আগে পড়ে নিয়েছি। সুতরাং এটা নতুন করে আর পড়ার প্রয়োজন নেই, শুধু জানতে হবে এগুলো অধঃক্ষেপণের অংশ, বৃষ্টিপাতের অংশ। উপক্রান্তীয় ঘূর্ণবাত, তো যেটা আমরা পড়বো সেটা হচ্ছে পরিচলন এবং শৈলতক্ষেপ বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টিপাতটা কি জিনিস? পরিচলন বৃষ্টিপাতের ক্ষেত্রে কি হয়, জলভাগে সূর্য আলো দিচ্ছে, তাপ দিচ্ছে, আসছে, তার ফলে কি হচ্ছে, এখান থেকে বায়ু উষ্ণ হচ্ছে। তো বায়ু যখন উষ্ণ হচ্ছে, বায়ুর সঙ্গে সঙ্গে জলীয় বাষ্প ঊর্ধ্বগামী হচ্ছে। তো জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঊর্ধ্বগামী হচ্ছে। তো জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন ঊর্ধ্বগামী হচ্ছে তখন প্রচুর সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলভাগ, এটা যেহেতু জলভাগ, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে বায়ু ওপর দিকে উঠে যাচ্ছে দিনের বেলায়। তো যেহেতু ওপর দিকে উঠে যাচ্ছে, যত জলীয় বাষ্প গ্রহণ করার ক্ষমতা বায়ু তত ঊর্ধ্বগামী হবে, উষ্ণ হবে, আরো বেশি পরিমাণে জলীয় বাষ্প নিতে থাকবে। বায়ু যত উষ্ণ হবে, উষ্ণ সূর্যের তাপে হচ্ছে এবং সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ওপর দিকে উঠে যাচ্ছে। তো অতিরিক্ত জলীয় বাষ্প যখন ওপর দিকে উঠে যায়, তখন ওপর দিকে উঠে গিয়ে কি করে, যখন ট্রোপোস্ফিয়ারের ওপরের স্তরে যায় বায়ু, এখানে গিয়ে জলীয় বাষ্প তার লীন তাপ ত্যাগ করে। ভেতরের যে লীন তাপ ছিল, লীন তাপ এখানে গিয়ে ত্যাগ করে দিচ্ছে, ভেতরের তাপ ত্যাগ করে। তার ফলে কি হয়,
জলীয় বাষ্প এখানে গিয়ে ঘনীভূত হয়ে যায়, অর্থাৎ জলকণায় এবং বরফ কণায় পরিণত হয়, এবং অতিরিক্ত জল বরফ কণা একটা আরেকটার সঙ্গে লেগে গিয়ে বিশাল আকার মেঘ তৈরি করে। এবং যখন একটার সঙ্গে একটা কণা জুড়ে যায় তখন অটোমেটিক্যালি ভারী হতে থাকে। যত বড় মেঘ তৈরি হবে, মেঘ আর কিছুই না, জলীয় বাষ্পর সমষ্টি, জলকণার সমষ্টি, বরফ কণার সমষ্টি। এ তো অনেক ভারী হতে থাকে এবং একটা সময় বায়ু আর একে ধরে রাখতে পারবে না। এবং যখন বায়ু প্রবাহের ফলে, যখন এখানেও মেঘ তৈরি হয়েছে, তো প্রবাহের ফলে একে অপরের মেঘের সঙ্গে ঘর্ষণ হবে, একটা মেঘ আরেকটা মেঘের সঙ্গে এসে ধাক্কা লাগবে, তখন বিদ্যুৎ তৈরি হবে। তো বিদ্যুৎ তৈরি হবে এক মেঘের সঙ্গে আরেক মেঘের ঘর্ষণে। তো এইভাবে কি হবে, দুটো মেঘ সংঘর্ষের ফলে জোড়াও লেগে গেল, প্লাস বিদ্যুৎ তৈরি হলো। তো বজ্র বিদ্যুৎ তৈরি হয়ে যায় এবং মেঘ যেহেতু যত ভারী হচ্ছে, জুড়ে যাচ্ছে, তত ভারী হয়ে যাচ্ছে, এক সময় আর থাকতে পারবে না ভেসে, তখন সেটা বৃষ্টি রূপে ঝরে পড়বে বজ্র বিদ্যুৎ সহ। এই যে প্রসেসটা, আবার জলীয় বাষ্প উত্তপ্ত হবে, যে একটা প্রসেস, একটা চলন চলছে, এইভাবে চলনটা একদম এইরকম উপর টু নিচে সার্কুলার মোশনে এইরকম। এই যে চলনটা, উল্লম্ব চলন একটা তৈরি হয়, তা এই চলনকেই আমরা বলি পরিচলন বৃষ্টিপাত। এটা গরমের দিনে খুব দেখতে পাওয়া যায় এবং নিরক্ষীয় অঞ্চলে তো এটা প্রচন্ড দেখতে পাওয়া যায়। এটা নিরক্ষীয় অঞ্চলে বেশি হয়, তার কারণ দিনের বেলা প্রচুর পরিমাণে সূর্যের তাপ এবং জলভাগ আছে এই অঞ্চলে প্রচুর, যার জন্য নিরক্ষীয় অঞ্চলে আমরা এই পরিচলন বৃষ্টিপাত খুব দেখতে পাই। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত আমরা দেখতে পাবো কখন? এটা দিনের বেলায়, এটা প্রতিদিনই এই ঘটনা ঘটে এবং প্রতিদিন বিকেল 3টে থেকে 4টের মধ্যে এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এই নিরক্ষীয় অঞ্চলে ঘটতে থাকে। এই জন্য এটা তো পরিচলন বৃষ্টিপাত বটেই, এবং এই বৃষ্টিটার এই নিরক্ষীয় অঞ্চলে একটা বিশেষ নাম আছে, একে বলা হয় 4 o'clock rain। 4 o'clock rain এটা খুব ইম্পর্টেন্ট। নিরক্ষীয় অঞ্চলে 4 o'clock rain কেন দেখা যায়? এটা পরিচলন বৃষ্টিপাতের ফলে, এবং সেটা কেন হয় তার কারণটা এক্সপ্লেন করতে হবে। যে দিনের বেলা 1 নাম্বার সূর্যের তাপ, নিরক্ষীয় অঞ্চলে জলভাগ প্রচুর, সূর্যের তাপ আসছে, কন্টিনিউয়াস বায়ু উষ্ণ হচ্ছে, উপরে উঠছে এবং ভারী হয়ে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঘনীভূত হয়, কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি করে এবং বিকেল 3টে 4টের দিকে বৃষ্টিপাত ঘটায়। একে বলছি আমরা 4 o'clock rain। এছাড়াও এই 4 o'clock rain ছাড়াও নিরক্ষীয় অঞ্চলে আরেক ধরনের বৃষ্টিপাতের কথা আমরা পড়লাম, সেটা হচ্ছে শৈলতক্ষেপ বৃষ্টি। শৈলতক্ষেপ বৃষ্টিপাত। শৈল মানে কি? শৈল মানে পাথর, বা এটা এখানে পাহাড় অর্থে ইউজ করা হয়েছে, অর্থাৎ পাথরে ধাক্কা লেগে বৃষ্টিপাত। কিভাবে হবে, কোথায় হবে? ধরা যাক কোনো পার্বত্য অঞ্চল আছে, সূর্যের তাপে বায়ু উষ্ণ হচ্ছে এবং জলভাগকে উষ্ণ করছে। এবার এই যেহেতু এখানকার বায়ু উষ্ণ হয়ে গেল এবং বায়ু প্রবাহ ধরা যাক পর্বতের দিকে, তো দেখা যাক কি হবে। এবার ধরা যাক বায়ু প্রবাহ এখান থেকে জলীয় বাষ্প, বায়ু যখন প্রবাহিত হচ্ছে পাহাড়ের দিকে প্রবাহিত হচ্ছে, এইদিকে প্রবাহ হচ্ছে এইদিকে, তো স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে। তাহলে জলভাগের ওপর থেকে বায়ু যখন প্রবাহিত হচ্ছে, তা জলীয় বাষ্প নিয়ে যাচ্ছে, বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আছে, উষ্ণ হচ্ছে বায়ু, তার ফলে জলীয় বাষ্প নিচ্ছে জলভাগ থেকে, জলভাগ উষ্ণ হচ্ছে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন স্থলভাগের দিকে প্রবাহিত হচ্ছে, তখন কি হচ্ছে, এই পাহাড়ে যদি কোনো পাহাড় বা অন্য কোনো বাধা পায়,
তো এই বাধা পেলে পরেই বায়ু ছিটকে ওপর দিকে উঠে যাচ্ছে। যখন ওপর দিকে উঠে গেল তখন জলীয় বাষ্পপূর্ণ বায়ু মেঘ সৃষ্টি করে, মেঘের সৃষ্টি হলো, এবং এই মেঘ সৃষ্টি হয়ে কি হচ্ছে, এই ঢালেই, পাহাড়ের এই ঢালেই বৃষ্টিপাত ঘটাচ্ছে। অর্থাৎ যে ঢালে ধাক্কা খেয়েছিল সেই ঢালেই বৃষ্টিপাত ঘটাচ্ছে, বৃষ্টিপাত ঘটছে। অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের দিকে গেল, কোনো বাধা পেল, বাধা যেই পাবে তখন ছিটকে ওপরে উঠে যাবে। বাধার ফলে ওপরে উঠে গেল, তার ফলে কি হবে, ওপরে উঠে গিয়ে, ওপরে উঠলেই বায়ু শীতল হবে, একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে গেলে তখন বায়ু শীতল হয়ে যাবে, তখন মেঘ সৃষ্টি করবে। মেঘ সৃষ্টি হলে সেটা ভারী হয়ে যাবে যেহেতু, আর থাকতে না পেরে পর্বতের যে ঢালে ধাক্কা লেগেছিল সেই ঢালেই বৃষ্টিপাত ঘটিয়ে দেবে। এই বৃষ্টিকে যেহেতু পাহাড়ে ধাক্কা লেগে তৈরি হচ্ছে, তাই একে আমরা বলছি শৈলক্ষেপ বৃষ্টিপাত। কিন্তু যখনই এই ঢালে বৃষ্টিপাত হয়ে গেল তখন জলীয় বাষ্প শেষ। তো বায়ু যখন এই অঞ্চল ডিঙিয়ে উল্টো পাশে যাবে, এই বায়ুতে জলীয় বাষ্প শেষ হয়ে গেছে, তখন যখন পাহাড়ের এই ঢালটায় যাবে তখন এখানে আর জলীয় বাষ্প নেই, বায়ুতে জলীয় বাষ্পহীন বায়ু। তখন কিন্তু পাহাড়ের এই উল্টো ঢালটায়, এই ঢালটায় আর বৃষ্টিপাত হবে না, নেই, বৃষ্টিপাত আর হবে না, বৃষ্টিপাতহীন অঞ্চল। এই অঞ্চলটাকে তখন আমরা বলি বৃষ্টির ছায় অঞ্চল। তখন এটাকে বলছি আমরা বৃষ্টির ছায় অঞ্চল। খুব ইম্পর্টেন্ট, শৈলক্ষেপ বৃষ্টি, তার সঙ্গে বৃষ্টির ছায় অঞ্চলের একটা বিশাল সম্পর্ক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটাকে আমরা মনে রাখবই। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে ঢালে বৃষ্টিপাত হলো না, এই ঢালটায়, অর্থাৎ বৃষ্টির ছায় অঞ্চলের যে ঢাল, সেই ঢালটাকে আমরা বলছি অনুবাত ঢাল, অনুবাত ঢাল। আর যে ঢালে বৃষ্টিপাত হলো, অর্থাৎ এই ঢালে বৃষ্টিপাত হচ্ছে, এই ঢালকে আমরা বলছি প্রতিবাদ ঢাল। প্রতিবাদ ঢাল আর অনুবাদ ঢাল মনে থাকে যেন। অনুবাদ ঢাল উল্টো দিকে, বৃষ্টির ছায় অঞ্চল যেদিকে সেটাকে বলছি আমরা অনুবাদ ঢাল, অর্থাৎ যে ঢালে বৃষ্টিপাত হচ্ছে না। আর যে ঢালে ধাক্কা লেগে বৃষ্টিপাত ঘটলো তাকে আমরা বলছি প্রতিবাদ ঢাল। এটা আমাদের খুব মনে রাখতে হবে। এই রকম বৃষ্টি আমরা এই কোথায় দেখতে পাই? আমাদের ভারতবর্ষে ঘটে। আসামের মেঘালয় অঞ্চলে আমরা জানি অতিরিক্ত বৃষ্টিপাত ঘটে, এবং এই প্রতিবাদ, এই পাহাড়ের গায়ে ধাক্কা লেগে এরকম বৃষ্টিপাত খুব ঘটে, এবং এই বৃষ্টিপাতকে তখন আমরা বলি, ওই আসামের যে অঞ্চলটা, মেঘালয় অঞ্চলটাকে প্রতিবাদ ঢালের বৃষ্টি। এছাড়া যখন কি হয়, আমাদের ভারতবর্ষেই আছে পশ্চিমঘাট পর্বত আর পূর্বঘাট পর্বত, আমরা পড়েছি এর আগে। পশ্চিমঘাট পর্বতে কি হচ্ছে, পশ্চিম দিকে আছে পশ্চিমঘাট পর্বত, এখান থেকে মৌসুমী বায়ু আসে, আরব সাগর থেকে আসছে, এখানে আরব সাগর। তো এই ঢালে পশ্চিমঘাট পর্বত, এই আমাদের পশ্চিমঘাট পর্বত, এটা পূর্বঘাট পর্বত। তো দেখা যাচ্ছে কি যে মৌসুমী বায়ু আসছে এবং পশ্চিমঘাট পর্বতের এই ঢালে এই দিকটায় খুব বৃষ্টিপাত হচ্ছে, পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে ধাক্কা লেগে। তো এটা হচ্ছে প্রতিবাদ ঢাল। কিন্তু যে এখানে বৃষ্টিপাত হয়ে গেল, এই বায়ু ডিঙিয়ে যখন ওই পারে চলে যায় তখন এই সাইডে কিন্তু আর বৃষ্টিপাত হয় না। তখন এই যে এই অঞ্চলটা পুরো শুকনো অঞ্চল, দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, সম্পূর্ণ শুকনো অঞ্চল, উষ্ণতা বেড়ে যায়। এটাকে বলছি আমরা প্রতিবাদ ঢাল। প্রতিবাদ ঢালে আর বৃষ্টি হয় না, এটা পুরো অঞ্চলটা হচ্ছে বৃষ্টির ছায় অঞ্চল, তখন একে আমরা বলছি বৃষ্টির ছায় অঞ্চল। তো ভারতের দক্ষিণে আমরা এরকম উদাহরণ দেখতে পাই। আর অতিরিক্ত বৃষ্টিপাত যেটা গায়ে ধাক্কা লেগে হচ্ছে, সেটা আসামের
মেঘালয়ের আমরা দেখতে পাই যে সারা বছর বৃষ্টিপাত ঘটছে, পাহাড় পর্বতে ধাক্কা লেগে জলীয় বাষ্পপূর্ণ বায়ু পাহাড়ে ধাক্কা লাগছে এবং বৃষ্টিপাত ঘটছে। আচ্ছা, ঘূর্ণবাদ তো আমরা আগেই পড়েছি। এবার দেখে নিই যে বৃষ্টিপাত আমরা মাপি কি দিয়ে। সব যন্ত্র আছে, তো বৃষ্টিপাত মাপকও যন্ত্র আছে। তো বৃষ্টিপাত মাপক যে যন্ত্র তাকে বলা হয় রেইন গজ। এটা কিছুই না, একটা চোঙ মতো থাকে যার গায়ে দাগ কাটা থাকে, এবং সেটা কাঁচের পাত্র, এটা মেনলি একটা কাঁচের, এখানে ছোট 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 দাগ কাটা থাকবে, মিলিমিটারে এবং সেন্টিমিটারে দাগ কাটা থাকে, সেন্টিমিটার আর মিলিমিটারে দাগ কাটা থাকে। তো এটা অ্যাকচুয়ালি বৃষ্টির দিনে রেখে দেওয়া হয় খোলা মাঠে, একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে ফানেলটা বসানো থাকে। 5 ইঞ্চি ব্যাস হয় এর মুখটা পুরো বডিতে, এবং যত পরিমাণ জল এতে সঞ্চিত হলো সেটাই মেপে কখনো ইঞ্চিতে কখনো সেন্টিমিটারে একে প্রকাশ করা হয়। তো এটাই হচ্ছে রেইন গজ। আরেকটা যেটা, সেটাকে বলছি আমরা, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সমবর্ষণ রেখা। সমবর্ষণ রেখা, এটাকে ইংরেজিতে বলে আইসো হাইট। আইসো মানে সমান, হাইট অর্থাৎ দৃষ্টি। এটা কি জিনিস? কিছুই না, ধরা যাক একটা নির্দিষ্ট অঞ্চল আছে, এখানে 25 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে, এখানে 25 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে, এখানে 20 হয়েছে, এই জায়গাটায় হয়তো আবার 30 হয়েছে, তো এখানেও হয়তো 30 হয়েছে, এখানে হয়তো আবার 20 হয়েছে। এরকম যদি থাকে, এই যে কোথায় কোথায় সমান বৃষ্টিপাত হয়েছে, হয়তো 25 25, 30 30, 20 20 এরকম আছে, তো যেখানে যেখানে সমান বৃষ্টিপাত হয়েছে সেই অঞ্চলগুলোকে যদি আমরা একটা রেখা দিয়ে টেনে দিই, সেই রেখাটাকে আমরা বলছি সমবর্ষণ রেখা। এই যে 30, এই রেখাটাকে আমি টানলাম, দুটো 30-এর 20-র মাঝখান দিয়ে যাবে না, তো টেনে দিলাম 20 রেখা, 25 আর 30 আছে, তার মাঝখানে 20 যেতে পারে না, তো আমি এদিকে টানতে হবে। আবার এদিকেও 25 আর 30-এর মাঝখানে 20 যেতে পারে না, তো এরকম গোল হয়ে যাবে। তো এই যে অঞ্চলগুলোতে সমান বৃষ্টিপাত হয়েছে তাকে যখন আমরা একটা রেখা দিয়ে জুড়ে দিচ্ছি, তখন আমরা তাকে বলছি সমবর্ষণ রেখা। একই রকম বৃষ্টিপাত, তখন আমরা তাকে যদি একটা রেখা দিয়ে জুড়ে দিই, সেটাকে বলছি আমরা সমবর্ষণ রেখা। তাহলে আমরা আজকে বেশ খানিকটা এগোলাম। বাষ্পীভবন পড়লাম, বায়ুর আর্দ্রতা পড়লাম, তরল থেকে গ্যাসীয় অবস্থা এবং বাষ্পীভবন যেগুলো, সেগুলোর নিয়ন্ত্রক কি কি, আর্দ্রতার, বায়ুর শুষ্কতা, বায়ুর তাপমাত্রা, বায়ুর প্রবাহ, এগুলোর উপর ডিপেন্ড করে বায়ুর আর্দ্রতা। কি কি যন্ত্র আছে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র? অ্যাটমিটার, এভাপোমিটার, এটা বাষ্পীভবন মাপক যন্ত্র, কতটা বাষ্পীভবন হচ্ছে, অ্যাটমিটার, এভাপোমিটার, এই যন্ত্রগুলো দিয়ে মাপা হয়। আর্দ্রতা বায়ুতে কি জিনিস? আর্দ্রতা বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, সেটা আমরা 3 ধরনের আর্দ্রতা বের করেছি, একটা চরম আর্দ্রতা, বিশেষ আর্দ্রতা, আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আর কি পড়েছি? উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক পড়েছি। শুষ্ক বায়ুতে আপেক্ষিক আর্দ্রতা 0 হবে, আর ভেজা বায়ুতে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেড়ে যাবে, জানি। সম্পৃক্ত বায়ু, অসম্পৃক্ত বায়ু পড়েছি, শিশিরাঙ্ক পড়েছি, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র পড়েছি, ঘনীভবন পড়েছি, তার বিভিন্ন রূপ পড়েছি, অধঃক্ষেপণ পড়েছি, এবং তারও বিভিন্ন প্রকারভেদগুলো পড়লাম রেইন গজ আর আইসোহাইট বা সমবর্ষণ রেখা। তাহলে এই ছিল আজকে আমাদের পড়া। এগুলো আমি সমস্ত ভিডিওর সঙ্গে আপলোড করে দিয়ে দেব, আর যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই ফোন করে বা মেসেজ করে আমাকে জানাবে। তাহলে আজ এই পর্যন্তই থাকলো, সকলে ভালো থেকো।